সে বলল, আমি তো জানি তুই বিশ্বাস করবি না, তাই ছবি তুলে রেখেছি, তোর ইনবক্সে সেন্ড করছি, দেখে নে। আমিও তড়িঘড়ি করে ইনবক্সে ঠুকে দেখি যে সে সত্যি বলছে। কিন্তু কিন্তু পাশে ওটাকে আমি চোখে অন্ধকার দেখা শুরু করি, মাথা ঘুরে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলিয়ে নেই। হচ্ছেটা কি এসব? আমার বয়স যখন ১৯ বছর, তখন আমি আমার বাসার ৮ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। ওটা ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প্ট। এরপরও বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনোভাবে ব্যর্থ হই আল্লাহর রহমতে। কথাগুলো বলছিলেন বর্তমানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ফারাবী। তার অনুরোধে আমি এখানে তার আসল নাম ব্যবহার করছি না, কারণ আজকের ঘটনাটি বেশ সেন্সিটিভ। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওর ইনফরমেশন এই জেনারেশনের এক একটি যুবকের জন্য লাইফ সেভার হতে পারে। ফারাবীর সাথে আমার পরিচয় অনলাইন একটি কোর্সের মাধ্যমে। দুজন একসাথে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম একটি এডটেক একাডেমিতে। লাইভ ক্লাসের সময় কমেন্ট করতে করতে আমরা একে অপরের অনেকটা ক্লোজ হয়ে যাই। ফেসবুকে অ্যাড হই, মেসেঞ্জারে কথাবার্তা বলা শুরু করি। এভাবেই চলছিল দিনগুলো। যথারীতি অ্যাডমিশনের সময় চলে আসলো। আমি মেডিকেলে আর ও ঢাকা ভার্সিটিতে চান্স পেল। এভাবেই বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। এক পর্যায়ে গিয়ে আমরা একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু করি। তখনই সে আমাকে তার জীবনের এমন একটি এক্সপেরিয়েন্স শেয়ার করে যা অন্য কোনো সাধারণ মানুষ ফেস করলে সেই পরিস্থিতি থেকে নিজেকে সামলিয়ে নিতে হয়তো সক্ষম হতো না। আমি অন্তত পারতাম না। এমন কি হয়েছিল তার জীবনের সাথে যেখান থেকে বেরোতে না পেরে সে এতবার নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? ১৯ সালের মার্চ মাস। বন্ধুদের দেখাদেখি আমিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি একটা। প্রথম বন্ধুদের ছাড়া অন্য কাউকে ফলো করতাম না। আস্তে আস্তে সাজেশনে সমবয়সী মেয়েদের অ্যাকাউন্ট সাজেস্ট করা শুরু করল। ছোটবেলা থেকে বয়েজ স্কুল কলেজে পড়ালেখা করার কারণে কখনো নারী সঙ্গ পাইনি, তাই মনের ভেতর প্রবল উত্তেজনা কাজ করছিল তখন। কয়েকজন মেয়েকে ফলো দেই, কেউ কেউ একসেপ্ট করে নেয় আমার ফলো রিকোয়েস্ট। এরকম করতে করতে একটা গ্রুপ চ্যাটে অ্যাড করে আমার এক বন্ধু। ছেলে মেয়ে কম্বাইন্ড একটা গ্রুপ ছিল। সেখান থেকে একটা মেয়েকে দেখে আমার ভালো লেগে যায়। পরের মাসেই ছিল তার জন্মদিন। তাকে উইশ করে কথা বলা শুরু করি আমি। গ্রুপ মেম্বার হওয়ার কারণে সেও কথা বলতো আমার সাথে। প্রথম দিকে খুব একটা কথা না হলেও সময়ের সাথে সাথে আমরা অনেকটা ক্লোজ হয়ে পড়ি। দুজনে দুজনার স্টোরি পোস্টে লাইক দিতাম, বিভিন্ন পোস্টে একে অপরকে মেনশন করতাম। দেখতে দেখতে আমি তার প্রতি তীব্র একটা টান অনুভব করি। আমার মনে হতো সেও হয়তো একই রকম ফিল করে। তাই অক্টোবর মাসে তাকে আমি অনলাইনেই প্রপোজ করে বসি। অনেক ভয় লাগছিল আমার তখন। সে মেসেজ সিন করে অনেকক্ষণ কোনো রিপ্লাই দেয়নি। প্রচুর ঘাবড়ে যাই আমি, কিন্তু এক্সট্রা কোনো মেসেজ তাকে দেইনি। রাত ১১টার পর সে রিপ্লাই করে আমাকে। সে আমাকে বলে, দেখো ফারাবী, আমরা ভালো ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু এরকম একটা সিরিয়াস সম্পর্কে যাওয়া এতটাও সহজ না। আমার সময় লাগবে সিদ্ধান্ত নিতে। তোমাকে জানাবো আমি সময় হলে। এগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি কিছু মেসেজ দিলেও সে আর ওই রাতে সিন করেনি। সারা রাত কিছুটা ছটফট করতে করতে কাটিয়ে দেই। এরপর থেকে তেমন কথা হতো না আমাদের। আমি সবসময় ডিপ্রেসড থাকতাম। মেসেজ দিলেও অনেকক্ষণ পরপর সিন করত সে। প্রায় ২ মাস পর ডিসেম্বর মাসের ১৭ তারিখ সে আমাকে ইনস্টাগ্রামে কল দেয় রাতে ফ্রি আছে কিনা জানার জন্য। আমি বলি হ্যাঁ ফ্রি আছি। বুক কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল আমার তখন। হয় সে আমাকে একসেপ্ট করবে, না হয় রিজেক্ট। সারাটা দিন যায় ছটফাট করতে করতে। অবশেষে রাত ১২টার পর সে আমাকে মেসেজ দেয়। সে বলে, ফারাবী, প্রথমেই এই ২ মাস তোমার সাথে ঠিকমতো কথা না বলার জন্যে সরি। ইনস্টাগ্রামে আমার তোমার মতো ক্লোজ ছেলেবন্ধু আর একটাও নেই। তোমার সাথে আমার অনেক ভাইব ম্যাচ করে। আমি বুঝতে পেরেছিলাম তোমার হয়তো আমার জন্যে ফিলিংস আছে, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি। তুমি হঠাৎ করে প্রপোজ করায় আমি ভয় পেয়ে যাই। সত্যি কথা হলো, তোমার জন্যও আমার ফিলিংস আছে, তাই আমি কিভাবে রেসপন্স করব বুঝতে পারিনি। এর আগে কোনো রিলেশনশিপের এক্সপিরিয়েন্স
ব্যালেন্স আমার নেই, তাই আমি তোমার কাছে সময় চেয়ে নেই। এই 2 মাস তুমি যখন আমাকে মেসেজ দিতে তখন খুব ইচ্ছা করত সাথে সাথে রিপ্লাই দিতে, কিন্তু কোনো একটা কারণে আমি দিতে পারিনি। আমিও তোমাকে ভালোবাসি ফারাবি, আজকে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আজকেই ডিসিশনটা জানিয়ে দিলাম তোমাকে। প্লিজ তুমি লাস্ট 2 মাসের জন্য আমাকে ক্ষমা করে দাও। স্বাভাবিকভাবেই তখন আনন্দে আত্মহারা হয়ে যাই আমি। শুরু হয়ে যায় আমাদের একসাথে পথ চলা। ওর বাসা ছিল মালিবাগ আর আমার কলাবাগান। ডিস্টেন্স বেশি হওয়ার কারণে খুব বেশি দেখা করতে পারতাম না আমরা। মাসে 2 বার, সর্বোচ্চ 3 বার। ফ্যামিলি রেস্ট্রিকশন ছিল অনেক। ভালোভাবেই চলতে থাকে আমাদের রিলেশনশিপ, কিন্তু আমি বুঝতে পারিনি তখনও যে কি হতে যাচ্ছে আমার সাথে। দেখতে দেখতে কোভিড এসে যায়। কড়া লকডাউনে থাকার কারণে আমরা অনেক দিন দেখা করতে পারিনি। অনলাইনে সারা দিন টেক্সট করতাম, কলে সারা রাত কথা বলতাম। অনেক ভালো সময় যাচ্ছিল। হঠাৎ করে খেয়াল করলাম সে টেক্সটের রিপ্লাই ঠিকমতো দিচ্ছে না, কিংবা দিলেও দেরি করে দিচ্ছে। যেখানে আগে সারা রাত গল্প করতাম, সেখানে একটু রাত হলেই সে কল রেখে দেওয়া শুরু করেছে। জিজ্ঞেস করলে সে বলে তার বাসায় নাকি কিছুটা সন্দেহ করা শুরু করেছে, তাই সে নিজেকে একটু সংযত করছে। আমিও ব্যাপারটিকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিয়ে নেই। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো আমাদের রিলেশনশিপের। অনেক দিন পর সেদিন সারা রাত ধরে কথা বলি আমরা। আমার মনটা খুশিতে ভরে ওঠে। এরপরই শুরু হয় আমাদের জীবনে কাল বৈশাখীর কালরাত্রি। 2021 সালের জানুয়ারি মাস। হঠাৎ করেই সে আমাকে কল দিয়ে বলে তার বাসায় তার বিয়ের কথা চলছে। আমি শুনে নিজেই অনেকটা ঘাবড়ে যাই। এরপরও ওকে সান্ত্বনা দিয়ে বলি যে কিছু হবে না, বিয়ে করে নেয়া এতটা সহজ নয়, তুমি মাথা ঠান্ডা রাখো। পরের সপ্তাহে আবার কল দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে তাকে নাকি পাত্রপক্ষ অনলাইনে দেখে তাকে পছন্দ করেছে। লকডাউন থাকার কারণে বাসাও এসে দেখে যেতে পারেনি। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। কি বলবো ওকে কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওকে বলি তুমি শান্ত হও, তোমার ফ্যামিলিকে বলে দাও তুমি এখন বিয়ে করবে না। তখন সে বলে সে নাকি অনেকবার বলেছে এই কথা। তাই আমি বলি তাহলে বলো তাদের পছন্দ হয়নি। এটুকুই কথা হয় সেদিন। আমি পরে টেক্সট দেই, কল দেই, কিন্তু সে ধরে না। প্রচুর টেনশনে পড়ে যাই তখন। লকডাউনের কারণে ছুটে ওর বাসাতেও যেতে পারছিলাম না। হঠাৎ করে একদিন দেখি তার ফেসবুক, ইনস্টাগ্রাম সব ডিঅ্যাক্টিভেট করা। তখন আমি তার এক বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করি। সে বলে বিয়ের কথাবার্তা একেবারেই ফাইনাল, ইভেন বিয়ের তারিখ পর্যন্ত ফিক্সড হয়ে গেছে। লকডাউন খুলে দেওয়ার পরপরই নাকি তাদের বিয়ে হবে। আমি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ি তখন। তার বান্ধবীকে বলি আমার সাথে যেন ও কন্ট্যাক্ট করে। সেদিন রাতের বেলা ও আমাকে কল দেয়। আমি সবকিছু জানার পরও ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে বিয়ের কথা আমাকে বলে। আমি তাকে পালিয়ে বিয়ে করার আইডিয়া দেই। সে সরাসরি নাকচ করে দেয় সেটা। তখন আমি জিজ্ঞেস করি তুমি আমায় ভালোবাসো না? তখন সে হঠাৎ করেই কাঁদো কাঁদো হয়ে যায় এবং কল কেটে দেয়। আমি আবার কল দেওয়ার পরও সে রিসিভ করেনি। আমি তখন তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু কিভাবে যাব, বাইরে তীব্র লকডাউন, আর্মি গার্ড দিচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। আমি তখন তাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে সুন্দর একটা ভবিষ্যতের আশা দিয়ে একটা বিশাল বড় টেক্সট পাঠাই তার কন্ট্যাক্ট নাম্বারে। কি লিখেছিলাম সেটা আর এখানে বললাম না। তার রেসপন্সের জন্য অপেক্ষা করতে পারছিলাম না একদমই। সারাক্ষণ একটা উত্তেজনার মধ্যে থাকতাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না তার থেকে। তার মধ্যে আমার আব্বুর করোনা পজিটিভ দেখা দেয়। আপু বিবাহিতা, আম্মু গৃহিণী। পরিবারের একমাত্র ছেলে হিসেবে তখন অনেক দায়িত্ব এসে পড়ে আমার ওপর। পড়ালেখা করতেও অনেক সমস্যা হচ্ছিল। সব মিলিয়ে একেবারে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই আমি, যা বোঝানোর মতো না। পরিবারের কাজের চাপে তার বিয়ের ব্যাপার নিয়ে কি করব ভাবার সময় পাইনি। হঠাৎ একদিন সেই বান্ধবীর কল আসে যার কাছ থেকে আমি বিয়ের সংবাদ পাই। সে কান্নামাখা সুরে আমাকে বলে ভাইয়া, মিমি অনেকগুলা ঘুমের ওষুধ একবারে খেয়েছে, জ্ঞান ফিরছে না, অবস্থা খুবই খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কোন হাসপাতাল জানার আগেই সে কল কেটে দেয়। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ফাইনালি সে রিসিভ করে আর আমাকে জানায় মিমি মারা গিয়েছে। আমার মিমি, যাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি, যাকে নিয়ে জীবনের সব স্বপ্ন দেখা শুরু করেছি, সেই মিমি আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। তাকে নিয়ে বাঁচার কতই না স্বপ্ন দেখেছিলাম, কতই না আবেগ নিয়ে কথা বলতাম তার সাথে। সে এভাবে আমার কথা চিন্তা না করে নিজের জীবন কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিল।
মিমি মারা যাওয়ার পর সারা দিন রাত ওর কথা ভাবতাম আমি। খাওয়া দাওয়া একদম বন্ধ। আমি মিমির বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম সে কোনো সুইসাইড নোট রেখে গিয়েছিল কিনা। সে বলে না, কিছু রেখে যায়নি। শুরু হলো মিমির কিছু স্মৃতি নিয়ে আমার বেঁচে থাকা। এত কষ্ট সহ্য করতে পারছিলাম না আমি আর। একদিন বাসার ছাদে গিয়ে লাফ দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদম শেষ সময়ে নিচে আম্মুকে দেখি হাতে বাজারের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করতে। আব্বু আম্মুর কথা চিন্তা করে আমি তখনকার মতো এই ভয়ানক কাজ করা থেকে পিছিয়ে আসি। কয়েকদিন পর বাসায় একা ছিলাম, তখন ব্লেড হাতে নিয়ে কবজি কাটার চেষ্টা করি, কিন্তু হালকা চাপ পড়তেই ব্যথায় কুঁকড়ে উঠি আর হাত থেকে ব্লেড পড়ে যায়। এগুলো ছাড়াও আরও 3 বার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিন্তু বারবার কোনো না কোনোভাবে আমি পিছু হটতে বাধ্য হই। আস্তে আস্তে কেটে যেতে থাকে সময়। আল্লাহর অশেষ রহমতে আব্বু করোনা থেকে সুস্থ হয়ে ওঠেন। লকডাউন সরে যায়, কলেজ খুলে যায়, মাথায় এইচএসসি পরীক্ষার প্রেশার এসে পড়ে। পরীক্ষা চলাকালীন একদিন হঠাৎ করেই সেই ইনস্টাগ্রাম গ্রুপের একজন বন্ধু আমাকে মেসেজ দিয়ে বলে, কিরে ফারাবি, তুই তো জানিস আমি এখন রংপুরে থাকি, জানিস আমি কি দেখেছি আজকে? আমি ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞেস করলাম, কি দেখেছিস? সে বলল, রিকশায় তোর মৃত মিমিকে একটা ছেলের সাথে ঘুরতে দেখেছি। আমি রেগে গিয়ে বললাম, কি বলছিস এসব উল্টোপাল্টা? সে বলল, আমি তো জানি তুই বিশ্বাস করবি না, তাই ছবি তুলে রেখেছি, তোর ইনবক্সে সেন্ড করছি, দেখে নে। এই বলে সে কল রেখে দেয়। আমিও তড়িঘড়ি করে ইনবক্সে ঠুকে দেখি যে সে সত্যি বলছে, এটাই তো মিমি। কিন্তু পাশে ওটাকে? আমি চোখে অন্ধকার দেখা শুরু করি, মাথা ঘুরে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলিয়ে নেই। হচ্ছেটা কি এসব? মিমি না আত্মহত্যা করল, তাহলে এটা কে? তখন আমি হঠাৎ করেই খেয়াল করলাম মিমির পরিবারের লোকজনের সাথে কখনো আমার কথা হয়নি। মৃত্যুর সোর্স ছিল শুধুমাত্র তার বান্ধবী। তাহলে কি মিমি আমায়... না, মিমি আমাকে এভাবে ধোঁকা দিতে পারে না। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না এসব আমার। আমি তখন আবার সেই বন্ধুকে কল দিয়ে বলি যে সে আমাকে কোনোভাবে মিমির পরিবারের কারো নাম্বার জোগাড় করে দিতে পারবে কিনা। সে জানালো চেষ্টা করবে। সন্ধেবেলা সে ইনবক্সে আমাকে তার বড় বোনের নাম্বার পাঠায়। আমি সাথে সাথে সেই নাম্বারে কল দেই। ধরল না, ব্যস্ত দেখাচ্ছে। কিছুক্ষণ পর আবার ট্রাই করলে ফোনটা ধরল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মিমির বড় বোনের নাম্বার? ওপাশ থেকে উত্তর আসলো, হ্যাঁ, এটা মিমির বড় বোন। আমি তখন গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম যে মিমি বেঁচে আছে কিনা। কলের ওপাশের কণ্ঠ তখন কিছুটা রেগে গিয়ে বলল, কি আবোল তাবোল বলছেন এসব? কে আপনি? মিমি মারা যাবে কেন? তখন আমি একদম শুরু থেকে সব ঘটনা তাকে খুলে বলি। এমনকি আমার বন্ধু আজ তাকে রাস্তায় দেখেছে এটাও বলি তাকে। তার বড় বোন আমাকে বলে, লকডাউনের পরপরই মিমির বিয়ে হয়ে যায় একজনের সাথে। দুজনেরই সম্মতি ছিল বিয়েতে, কোনো জোর জবরদস্তি করা হয়নি। বিয়ের পর সে শ্বশুরবাড়ি অর্থাৎ রংপুরে থাকা শুরু করে। এসব কথা শুনে আমার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। কার জন্য কাঁদলাম আমি? কার জন্য চোখের এত অশ্রু নষ্ট করলাম? কার জন্য এতবার নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম? এত রেগে থাকার পরও আমি মিমির কোনো ক্ষতি করার চেষ্টা করিনি, তার সাথে কন্ট্যাক্টও করিনি। বললেই পারত আমার সাথে থাকবে না সে। এভাবে মরার মিথ্যা নাটক সাজিয়ে আমার ইমোশন নিয়ে খেলার মানে কি? এতটাই রাগ হয়েছিল আমার যে রাগের চোটে মিমির প্রতি সব আবেগ স্মৃতি সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। 2 দিন পরে ছিল কেমিস্ট্রির সেকেন্ড পেপার পরীক্ষা। এভাবে আমি আল্লাহর রহমতে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে পরীক্ষায় মনোনিবেশ করতে সক্ষম হই। জিপিএ 5 পেয়ে পাশও করি। কিন্তু তখনও আমার মনে একটু খুঁতখুত করছিল এটা জানার জন্য যে মিমি কেন এই নাটকটা সাজালো। তাই একদিন আমার কলেজের এক বন্ধুর মোবাইল থেকে তার নাম্বারে কল দেই। কিছুক্ষণ বাজার পর কেউ রিসিভ করে কলটা। ওপারে একটা মেয়ের কণ্ঠস্বর। কে? সেই পরিচিত কণ্ঠস্বর। এটাই তো আমার মিমি। আমি কিছুটা চিৎকার দিয়ে বলে উঠি, মিমি! সেও হয়তো আমার কণ্ঠ চিনতে পেরেছিল, তাই তো সাথে সাথেই কলটা কেটে দেয় সে। আমি আর আমার বন্ধু দুজনেই হাসতে থাকি হো হো করে। হাই রে মে মানুষ, এত ভালোবাসার এই পরিণাম! হাস্যকর। এরপর শুরু হয়ে যায় আমার অ্যাডমিশন যুদ্ধ। ঢাবির ভর্তি পরীক্ষা হয়, আল্লাহর রহমতে পছন্দের সাবজেক্টে চান্সও পাই। অতীতের ভয়ঙ্কর সেই স্মৃতি ভুলে আজ আমি তোর সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি। এতটুকু বলেই ফারাবি তার কাহিনী শেষ করে। আমি জাস্ট হা হলে ওর কাহিনী শুনছিলাম, স্পেশালি সেকেন্ড পার্টটুকু।
কিভাবে একজন মানুষ এত বিভীষিকাময় পরিস্থিতি পাড়ি দিয়ে এসেও এভাবে হাসতে পারে? আজ আমরা দুজনেই পড়ালেখার গভীর সমুদ্রে ডুবে আছি। জীবন কতই না অদ্ভুত। ফারাবি চেয়েছিল মিমির সাথে চা খেতে, কিন্তু সে চা খাচ্ছে আমার সাথে। কিভাবে মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে সেই কাহিনী শোনাতে শোনাতে। হাস্যকর, খুবই হাস্যকর। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো কাহিনী আসলে যেন মিস না করে ফেলেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।